হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ভারতের ডেমোগ্রাফিক স্ট্রাকচার সম্পর্কে জানব। একই সাথে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ইন্ডিয়ান ইকোনমি দুটোরই অংশ। ভারতের যে সেন্সাস হয়, প্রতি 10 বছর অন্তর যে জনগণনা হয়, সেই জনগণনার যে ডেটা, সেটা কিন্তু সেখান থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন থাকে, বিভিন্ন পরীক্ষাতে থাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের জনসংখ্যা যে স্ট্রাকচার, যেটাকে ডেমোগ্রাফি বলা হয়, সেটা ঠিক কী ধরনের, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জনসংখ্যা। পলিসি তৈরিতে, নীতি তৈরিতে অত্যন্ত কার্যকরী। আমাদের জনসংখ্যার ওয়ার্কিং পপুলেশন কতটা রয়েছে, কর্মক্ষম জনসংখ্যা, অর্থাৎ 18 বছরের থেকে 60 বছর পর্যন্ত যে কর্মক্ষম জনসংখ্যা, সেই সংখ্যাটা কত। আমাদের জনসংখ্যার মধ্যে পুরুষ মহিলা পুরুষ অনুপাত, সেক্স রেশিও যেটাকে বলা হয়, লিঙ্গানুপাত যেটাকে বলি আমরা বাংলাতে, সেই অনুপাতটা কত, অর্থাৎ মহিলাদের সংখ্যা বাড়ছে নাকি কমছে, সামাজিক অবস্থাটাও সেখান থেকে পরিষ্কার হয়ে যায়। আবার শিক্ষার হার কতটা, জনসংখ্যার অনুপাতে আমাদের যে মোট জনসংখ্যা, তাদের মধ্যে মোট শিক্ষার হার কতটা, সেটা বাড়ছে না কমছে, পুরুষদের শিক্ষার হার কতটা, মহিলাদের শিক্ষার হার কতটা, সেটা। এবং কোন কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির দিকে, কোন কোন রাজ্যে অতিবৃদ্ধির দিকে, সেটাও আমরা জানতে পাচ্ছি। আবার কোনো একটা রাজ্যের, ভারতবর্ষের কোনো একটা রাজ্যের মোট জনসংখ্যা আর মোট যে জমি, মোট যে এলাকা, সেখানে অতিরিক্ত জনসংখ্যার চাপ আছে কিনা, সেটা আমরা জনঘনত্ব থেকে জানতে পারছি। তো এরকম নানান জিনিস, নানান বিষয় আমরা এখান থেকে কিন্তু খুব পরিষ্কার চিত্রটা আমাদের কাছে ফুটে ওঠে এই ডেমোগ্রাফিক স্ট্রাকচার থেকে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্যই এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে, প্রতি বছর এসে থাকে। 2020 প্রিলিমসেও কিন্তু জনসংখ্যা থেকে, যদিও অনেক পুরাতন হয়ে গেছে ডেটা, 2011 সালের ডেটা, তবুও কিন্তু এটা এখনও আমাদের কাছে রিলেভেন্ট, যেহেতু গুরুত্ব এত বেশি এবং ওই ডেটাটাই লাস্ট ডেটা, সেজন্য ওই ডেটাটাই পুরাতন হলেও আমাদের কিন্তু ওটার ওপরেই ভিত্তি করে আমাদের প্রস্তুত হতে হবে। তো অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব ছোট করে এখানে আমাদের ডেটাটা মনে রাখতে হবে, এছাড়া অন্য কোনো বিষয় এখানে নেই। তো সুতরাং আমাদের এই সম্পর্কে জানতে হবে। এখানে কিন্তু ইনফরমেটিভ জিনিস কিন্তু রয়েছে, সেই সমস্ত ইনফরমেটিভ বিষয়গুলো আমাদের জানতে হবে। তো 2011-তে যে সেন্সাস হয়েছিল, সেটা ছিল 15তম সেন্সাস, 15তম জনগণনা। এবং এর মোটো কী ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। খুব গুরুত্বপূর্ণ। সেন্সাস কমিশনার কে ছিলেন এই সময়? সি চন্দ্রমৌলি, তিনি ছিলেন সেন্সাস কমিশনার। 1921 সালটাকে বলা হয় গ্রেট ডিভাইড। 1921 সাল কেন বলা হয়? কারণ এই বছরে, অর্থাৎ 100 বছর পূর্বে, এই বছরে কিন্তু জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি দেখতে পাওয়া গেছিল। জনসংখ্যা কমে গিয়েছিল, মোট জনসংখ্যা কমে গিয়েছিল আগের দশকে, অর্থাৎ 1911-তে যে জনগণনা হয়েছিল তার থেকে 1921-এর জনগণনা কমে গিয়েছিল, সেই জন্য ঋণাত্মক বৃদ্ধি দেখা গিয়েছিল, নেগেটিভ গ্রোথ দেখা গিয়েছিল। তো এই বছরটাকে, শুধুমাত্র এই বছরেই এই বিষয়টা ঘটেছিল, সেজন্য এই বছরটাকে বলা হয় গ্রেট ডিভাইড। নেক্সট, মোট যে জনসংখ্যা ভারতবর্ষের ক্ষেত্রে, সেটা হচ্ছে 1.21 বিলিয়ন বা 121 কোটি। গ্রোথ রেট কত ছিল? অর্থাৎ 2011-র যে মোট জনসংখ্যা, 2011-র যে মোট জনসংখ্যা, 2001-এর যে মোট জনসংখ্যা আর 2011-র যে মোট জনসংখ্যা, এর যে গ্রোথ রেট, অর্থাৎ কী হারে বেড়েছে জনসংখ্যাটা, কী হারে বেড়েছে, সেটা হচ্ছে 17.64। খুব গুরুত্বপূর্ণ। সম্ভবত এটাই এসেছিল 2020-র যে প্রিলিম, সেটা সম্ভবত এটা এসেছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে 2-3টে কোয়েশ্চেন কিন্তু এখান থেকে ছিল। আবারও এখান থেকে প্রশ্ন আসবে, কারণ 21-এর ডেটা আমরা এখনও পাইনি। তো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইকোনমির ক্ষেত্রে রয়েছে, আবার জিওগ্রাফির ক্ষেত্রে রয়েছে। সুতরাং এই জায়গা থেকে কিন্তু 2 থেকে 5টা প্রশ্ন খুব সহজেই এক্সপেক্ট করা যায় এবং খুব সহজেই কিন্তু অ্যান্সার করা যায়। ইন্ডিয়া অ্যাকাউন্ট ফর 17.5 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন, অর্থাৎ মোট জনসংখ্যার 17.5% কিন্তু ভারতবর্ষে রয়েছে। ভারতবর্ষ এত জনবহুল দেশ, সারা পৃথিবীর জনসংখ্যার 17.5% ভারতবর্ষের। চাইল্ড সেক্স রেশিও, অর্থাৎ শিশুদের মধ্যে পুরুষ এবং মহিলার অনুপাতটা কত, সেটা হচ্ছে 914, 914, অর্থাৎ প্রতি 1000
পুরুষ শিশুর মধ্যে পুরুষ শিশুর তুলনায় হাজার এর মধ্যে মহিলা শিশু হচ্ছে 914টা। তো এখান থেকেই সামাজিক চিত্রটা উঠে আসছে যে মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ ফিমেল কিন্তু সংখ্যাটা কম। কেন কম? বহু ক্ষেত্রে বহু ক্ষেত্রে অনেক রাজ্যে, বিশেষত হরিয়ানাতে এখনো পর্যন্ত কিন্তু মহিলা শিশুদের, মেয়েদের কিন্তু মেরে দেওয়া হয়। তো সেটা জন্মানোর পর কিছু হয়, কিছু জন্মানোর আগেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জেনে যাওয়ার পর তাকে কিন্তু মেরে দেওয়া হয়, হত্যা করে দেওয়া হয়। এটা একটা হয়। আরেকটা হচ্ছে অযত্ন। পুরুষদের তুলনায় মহিলাদের অযত্নের পরিমাণটা অনেক বেশি হয়। সারা ভারতবর্ষে এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের গোঁড়ামি, বিভিন্ন ধরনের কুসংস্কার, বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা, সে সমস্ত কারণে শিশু হত্যা কিন্তু হয় এবং অবহেলা, মহিলা শিশুদের প্রতি অবহেলা। তো এই যে বিষয়টা, এই সমস্ত কারণে কিন্তু এই সংখ্যাটা অনেক কম। যাই হোক, তো এরপর হচ্ছে জনসংখ্যা ঘনত্ব। জনসংখ্যা ঘনত্ব কাকে বলে? একটা এরিয়া, একটা নির্দিষ্ট পরিমাণ এলাকা এবং মোট জনসংখ্যা ডিভাইডেড বাই ওই যে মোট এলাকা, সেটা করলে কিন্তু আমরা জনঘনত্বটা পেয়ে যাই। যেমন একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যদি চীনের কথা ধরি, চীনের পশ্চিম দিকটা কিন্তু অধিকাংশ এলাকাটাই মরুভূমি। আবার তিব্বতও চীনের অংশ ধরে নেওয়া যায়, যদিও দখল করে রেখেছে চীনারা জোর করে, তবুও তিব্বতটা। তো চীনের যে মূল জনসংখ্যা সেটা কিন্তু এই উত্তর এবং উত্তর পূর্ব এই দিকটাতেই সীমাবদ্ধ। এইবার জনঘনত্ব যখন বের করা হয় তখন কিন্তু পুরো এলাকাটাকে ধরা হয়, পুরো এলাকা ধরে জনঘনত্ব বের করা হয়। তো যাই হোক, পপুলেশন ডেন্সিটি বের করতে গেলে পুরো এলাকাটা জনসংখ্যার সাথে ডিভাইড করে দেওয়া হয়। সেটা হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে 382 পার স্কোয়ার কিলোমিটার প্রতি বর্গ কিলোমিটারে, অর্থাৎ এদিকে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, মোট টোটাল বর্গ কিলোমিটারে চারদিকে 1 কিলোমিটার করে এই এলাকাটাতে 382 জন বাস করে। মাত্র 1 কিলোমিটার এরিয়া স্কোয়ারের মধ্যে 382 জন, প্রচণ্ড অতি ঘনত্বযুক্ত। ভারতবর্ষ প্রথম স্থানের জন্য ঘনত্বের কিন্তু অধিকার করে। কিন্তু এইখান থেকে আরেকটা বিষয়, সেটা এখানে দেয়া নেই কিন্তু আমি বলে রাখছি, সেটা জিওগ্রাফির কনসেপচুয়াল বিষয়ের ক্ষেত্রে আসে। পপুলেশন ডেন্সিটি আমরা জানলাম, এর সাথে সাথে আরেকটা প্রকৃত চিত্র বোঝার জন্য ম্যান ল্যান্ড রেশিও, ম্যান ল্যান্ড রেশিও বের করা হয়। সেটা কি? জনসংখ্যা ঘনত্বের মতোই, কিন্তু অ্যাকচুয়াল যে ল্যান্ডটা মানুষ ইউজ করে সেইটাকে ধরা হয়। অর্থাৎ আমরা চীনের ক্ষেত্রে যেটা দেখলাম যে এইটুকু এলাকাতে মানুষ বসবাস করছে, বাকি অংশটাতে পড়েই আছে, বসবাস করছে না। তো এক্ষেত্রে ইফেক্টিভ ল্যান্ডটাকে ধরা হবে, অর্থাৎ এইটুকু ধরা হবে, এটাকে বাদ দেওয়া হবে। ভারতবর্ষের ক্ষেত্রেও কিছু কিছু জায়গা আছে যেখানে জনঘনত্ব নেই, জনসংখ্যা নেই, সেই সব এলাকাগুলো বাদ দেওয়া হবে। যেখানে যে যে ল্যান্ডটা ইউজ করা হয় না, সহজ কথায়, অর্থাৎ মরুভূমির এলাকাটা বাদ যাবে, উঁচু পাহাড়ি এলাকাটা বাদ যাবে, যেখানে মানুষ থাকে না সেগুলো বাদ যাবে। সেই ল্যান্ডটাকে ধরে মোট জনসংখ্যাটা তো একই থাকছে, তো মোট জনসংখ্যা বাই সেই জমিটা যেটুকু ইউজ করা হচ্ছে, সেটা করলে কিন্তু আমরা প্রকৃত চিত্রটা বুঝতে পারি। কোনো দেশের বা কোনো রাজ্যের কোনো এলাকার ঘনত্বের প্রকৃত অবস্থাটা বুঝতে পারি কিন্তু ম্যান ল্যান্ড রেশিও দিয়ে। পপুলেশন ডেন্সিটি দিয়ে জাস্ট একটা ডেটা পাওয়া যায়, ডিটেলসে কিন্তু বোঝা যায় না কি পরিস্থিতি রয়েছে। যাই হোক, আমরা পপুলেশন ডেন্সিটি দিয়েই চলি, মোট এলাকা বাই মোট জনসংখ্যা বাই মোট এলাকা করে আমরা পপুলেশন ডেন্সিটিটা বার করি। তো এক্ষেত্রে 382 জন প্রতি বর্গ কিলোমিটারে 382 জন বসবাস করে ভারতবর্ষের ক্ষেত্রে, সারা ভারতবর্ষের ক্ষেত্রে এই জনসংখ্যার ঘনত্ব খুব গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে সেক্স রেশিও, মূল যে সেক্স রেশিও, অর্থাৎ অ্যাডাল্ট যারা, বয়স্ক যারা, মোট টোটাল অ্যাজ এ হোল, এটা ফিমেল চাইল্ড সেক্স রেশিও এর আগে দেখলাম, শিশুদের ক্ষেত্রে 5 বছরের নিচে পর্যন্ত যারা রয়েছে। তো এটা পুরো সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ একেবারে 1 থেকে 100 যতজন বেঁচে আছে তাদের মধ্যেই মেল ফিমেল রেশিওটা কত? 940 পার 1000। প্রতি 1000 জন পুরুষ পিছু 940 জন কিন্তু মহিলার সংখ্যা কিন্তু কম। এবং এটা বাড়ছে কেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা বিষয় আমাদের একটু নজর দিতে হবে যে এটা বাড়ছে কেন? শিশুদের ক্ষেত্রে
মহিলাদের পরিমাণ কম। আর এখানে বাড়ছে কী করে? বাড়ছে তার কারণ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে বেঁচে থাকার পরিমাণটা, বয়সটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে বেশি হয়। সমগ্র বিশ্বের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। এটা ধনী দেশ, দরিদ্র দেশ, মধ্যবর্তী দেশ, সমস্ত দেশের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একই হয় যে মহিলাদের কিন্তু বেঁচে থাকার পরিমাণ, দীর্ঘায়ু, মহিলাদের ক্ষেত্রে দীর্ঘায়ু কিন্তু তারা অনেক বেশি হন পুরুষদের থেকে। তো যাই হোক, সেই কারণে কিন্তু এই মূল যে সেক্স রেশিও বলতে আমরা যেটা বুঝি, রেশিও বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে কিন্তু আমরা 940 বলবো। 940 ভারতবর্ষের ক্ষেত্রে সেক্স রেশিও হচ্ছে 940। চাইল্ড আলাদা করে আসলে সেটা কিন্তু 914 হয়ে যাচ্ছে। 40 একটা 14, এইটা মনে রাখতে হবে। নেক্সট, লিটারেসি, শিক্ষার হার কত? ভারতবর্ষের ক্ষেত্রে মোট শিক্ষার হার হচ্ছে 74.04। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষাতে আসে। 74.04 শতাংশ, অর্থাৎ 100 জন জনসংখ্যাতে 74.04 জন হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে লিটারেট বলা যায়, শিক্ষিত বলা যায়। এইবার পুরুষদের ক্ষেত্রে এটা কত আর মহিলাদের ক্ষেত্রে এটা কত? পুরুষদের ক্ষেত্রে হচ্ছে এটা 82.14, 82.14। মহিলাদের ক্ষেত্রে এটা হচ্ছে 65.46, অনেকটাই কম। কারণ বহু এলাকা আছে সেখানে কিন্তু মহিলাদের বিদ্যালয়ে পাঠানোই হয় না। ভারতবর্ষের ক্ষেত্রে এখনও পর্যন্ত এরকম এলাকা অনেক রয়েছে। কারণ 65% অনেক, অর্ধেকের থেকে মাত্র কিছুটা বেশি। পুরুষদের ক্ষেত্রে 82.14, অনেক অনেক বেশি। তো এই চিত্রটা আমরা 2011 সালের যদিও চিত্র, বর্তমানে অনেকটাই পরিবর্তিত, যদিও ডেটা পাওয়া যাবে অনেক পরে। তো যাই হোক, আমরা এটা নিয়েই চলতে যেতে হবে, আমাদের এটাই জানতে হবে। 74.04 মোট, 82.14 পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 65.46। আর শিশু যে চাইল্ড সেক্স যে রেশিও, সেটা হচ্ছে সবচেয়ে কম হরিয়ানাতে। আমি আগেই বলেছি, হরিয়ানা এমন একটা রাজ্য, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ শিশু হত্যা করা হয়। অর্থাৎ ওই মহিলাদের কিন্তু সেখানে মহিলাদের ক্ষেত্রে যথেষ্ট ডিসক্রিমিনেশন দেখানো হয়, বায়াস দেখানো হয়। তো সেক্ষেত্রে কি তাদের কিন্তু হত্যা করা হয়। তার জন্য সবচেয়ে কম হরিয়ানাতে এবং সবচেয়ে বেশি হচ্ছে মিজোরামের ক্ষেত্রে। উত্তর পূর্বের যে রাজ্যগুলো, সেখানে এখনও পর্যন্ত কিন্তু অনেক জায়গাতেই মাতৃতান্ত্রিক পরিবার রয়েছে। আদিবাসী সংখ্যা অনেক বেশি। উত্তর পূর্বের 7 সিস্টার্স যে রাজ্যগুলো, সেখানে পাহাড়ি অঞ্চল, পাহাড়ি এলাকা রয়েছে এবং সেখানে মাতৃতান্ত্রিক পরিবার রয়েছে, অর্থাৎ পুরুষতান্ত্রিক নয় কিন্তু সেখানে মাতৃতান্ত্রিক। তো সেখানে যদি আমরা যাই, আদিবাসী কিন্তু আবার, সেটাও মনে রাখতে হবে। তো সেখানে আমরা যদি যাই, সেখানে দেখব চাইল্ড সেক্স রেশিও কিন্তু অনেক বেশি, বা সেক্স রেশিওর ক্ষেত্রে সে পরিমাণটা কিন্তু অনেক বেশি হয়। তো মিজোরাম মনে রাখতে হবে চাইল্ড সেক্স রেশিও হাইয়েস্ট, সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। কেরালার থেকেও অনেক ভালো অবস্থায় রয়েছে কিন্তু মিজোরাম। তো গুরুত্বপূর্ণ ইনফরমেশান, এগুলো আমাদের মনে রাখতে হচ্ছে। এরপর আমরা চলে আসবো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। যেহেতু জিওগ্রাফিতে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যেরকম ডেমোগ্রাফি আমাদের আলাদা করে জানতে হচ্ছে। ইকোনমির ক্ষেত্রে এটা আসবে না, কিন্তু যেহেতু এর মধ্যেই পড়ছে সিলেবাসে, তো ওয়েস্ট বেঙ্গল। ডেন্সিটি অফ পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল কত? 1029 পার স্কোয়ার কিলোমিটার। অত্যন্ত বেশি জনঘনত্ব পশ্চিমবঙ্গের। কারণ পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু 7 সিস্টার যে স্টেট, সমস্ত স্টেটগুলো কিন্তু নির্ভরশীল পশ্চিমবঙ্গের উপরে। ইভেন নেপাল, ভুটান, এরাও কিন্তু নির্ভরশীল পশ্চিমবঙ্গের উপরে। কেন? কারণ আন্তর্জাতিক যে বন্দর, অর্থাৎ বিদেশের সাথে যোগাযোগ বা পণ্য পরিবহন, সেটা কিন্তু জাহাজে করেই হয় এখনও পর্যন্ত। বড় বড় যে সমস্ত বাণিজ্য জাহাজ, তার মাধ্যমেই হয়। তো এই সবকটা রাজ্যের এবং এই দেশগুলোর কিন্তু যোগাযোগ রক্ষা করতে হয় ওয়েস্ট বেঙ্গলের কলকাতা, হলদিয়া, এই দুটো বন্দরের মাধ্যমে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং পার্শ্ববর্তী আমাদের রাজ্য রয়েছে বিহার, ঝাড়খণ্ড, এদেরও কোস্টাল এরিয়া নেই, উপকূল অঞ্চল নেই, যেখান দিয়ে বাণিজ্য হবে, যেখান দিয়ে এদের উৎপাদিত দ্রব্য বিদেশে যাবে, বিদেশ থেকে আসবে। সমস্তটা নির্ভরশীল কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ওপর। তো এই জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেটটা এত বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে। এই জন্য কলকাতা নগরী এবং তার আশপাশের বিভিন্ন এলাকা, এই সমস্তটাতে কিন্তু প্রচুর জনসংখ্যা, মানুষ বসবাস করে। এই জন্য পশ্চিমবঙ্গের জনঘনত্বটা কিন্তু অত্যন্ত বেশি। 2001 ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হাইয়েস্ট ছিল, কিন্তু 2011-তে বিহারের জনঘনত্ব কিন্তু সবচেয়ে বেড়ে গেছে। আচ্ছা, জনঘনত্বে শুধু একটা কারণ বলা যায় না যে এই কারণে, শুধু উন্নয়নের দিকটা দেখলেও হয় না, মানুষের অশিক্ষার কারণে কিন্তু জনসংখ্যা বাড়ে এবং তার সাথে সাথে জনঘনত্ব বাড়ে। তো সেটাও একটা অন্যতম কারণ যে
শিক্ষার পরিমাণ যত বাড়বে তত কিন্তু জনসংখ্যা কমবে। আমরা বিদেশের দিকে, উন্নত দেশগুলোর দিকে তাকালে সেটা বুঝতে পারি যে সেখানে কিন্তু জনঘনত্ব অনেক কম বা জনসংখ্যা অনেক কম এই কারণে, কারণ সেখানে কিন্তু শিক্ষার হারটা অনেক বেশি। আগেকার দিনে মানুষ মনে করতো যে আহ, যত বেশি সংখ্যক তার শিশুরা থাকবে বা তারা পরবর্তীকালে বড় হয়ে তাদের তাদের কিন্তু তাহলে ইকোনমিক কন্ডিশনটা ভালো হবে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা উল্টো হয়। তো আগেকার দিনে মানুষের বিলিফ সিস্টেম এরকম ছিল। তো যাই হোক, তার জন্য জনসংখ্যা অনেক বেড়েছিল এবং বর্তমানে কিন্তু দেখা যাবে যে বৃদ্ধির হারটা কিন্তু নিম্নগামী। তো সেটা শিক্ষার হারটা আস্তে আস্তে ছড়ানোর কারণে, মানুষ বোঝার কারণে এটা কিন্তু হয়। তো যাই হোক, এই সমস্ত কারণেই জনঘনত্বটা অনেক বেশি থাকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু 1029, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের এই ডেটাটা মনে রাখতে হবে। এবং পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত? 9,13,47,736। পুরো সংখ্যাটা মনে রাখতে হবে, সরাসরি প্রশ্ন আসতে পারে। পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? 77.08। ভারতবর্ষের ক্ষেত্রে ছিল 74.04, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 77.08, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ফিমেল লিটারেসি রেট সবচেয়ে কম কত? মহিলাদের শিক্ষার যে হার সেটা সবচেয়ে কম হচ্ছে পুরুলিয়াতে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এটা কিন্তু মহিলা শিক্ষার হার। আর লিটারেসি রেট, শিক্ষার হার সবচেয়ে কম কোথায়? উত্তর দিনাজপুরে, 60.13%, খুব কম। উত্তর দিনাজপুরে লোয়েস্ট লিটারেসি রেট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এবং হাইয়েস্ট কোথায়? পূর্ব মেদিনীপুর, খুব গুরুত্বপূর্ণ। পূর্ব মেদিনীপুর, কিন্তু কলকাতা নয়। পূর্ব মেদিনীপুর হচ্ছে শিক্ষার দিক থেকে হাইয়েস্ট। লিটারেসি ওয়েস্ট বেঙ্গলের 77.04। আচ্ছা, এটা রিপিট হয়েছে। ফিমেল লিটারেসি হচ্ছে 71.16 আর মেল হচ্ছে 82.67। এটা গুরুত্বপূর্ণ। ফিমেল লিটারেসি এটা সারা দেশের থেকে তুলনায় বেশি, এটা প্রায় কাছাকাছি। মেল হচ্ছে 82.67, ফিমেল হচ্ছে 71.16। হাইয়েস্ট পপুলেশন গ্রোথ রেট পশ্চিমবঙ্গের কোন স্টেটে দেখা গেছে? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর জেলায় জনবৃদ্ধির হার, অর্থাৎ 2001-এ যা ছিল 2011-তে যেটা এসেছে, সে যে বৃদ্ধির হার সেটা বেশি কিন্তু উত্তর দিনাজপুরে। মোট জনসংখ্যা নয়, কিন্তু মনে রাখতে হবে বৃদ্ধির হার বেশি উত্তর দিনাজপুরে। সবচেয়ে কম হিউম্যান ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় কোন রাজ্যে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা বেরোয়, খুব গুরুত্বপূর্ণ, ইউএনডিপি যেটা বের করে, তো সেটা রাজ্যের যে আলাদা আলাদা যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই হিসাবে দেখলে মালদাতে কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট সবচেয়ে কম। গ্রোথ রেট অফ পপুলেশন ডিউরিং 1911 to 21, ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্স -2.91%। তো এটা একটা এস্টিমেট, যদিও 2021-এর তো আসেনি এখনও। এস্টিমেট মোটামুটি ধরা হয় যে পশ্চিমবঙ্গের গ্রোথ রেট কিন্তু নেগেটিভে চলছে। আচ্ছা, ভারতবর্ষের ক্ষেত্রে আরও কিছু ডেটা আমাদের জানতে হবে। লিটারেসি রেট ম্যাক্সিমাম হচ্ছে কেরালাতে 94%, খুব গুরুত্বপূর্ণ। কেরালা সবসময়তেই শিক্ষার দিক থেকে বা অন্যান্য এই সমস্ত বিষয়গুলো থেকে এগিয়ে আছে। তো কেরালাতে সবচেয়ে কিন্তু লিটারেসি রেট বেশি আমরা জানি। এরপর মিজোরামে কিন্তু সবচেয়ে কম, সরি মিজোরাম না, এটা উত্তর পূর্বের যে স্টেটগুলো সেখানে। তো আর সবচেয়ে কম হচ্ছে কিন্তু বিহারে, খুব গুরুত্বপূর্ণ। বিহারের ক্ষেত্রে লিটারেসি রেট সবচেয়ে কম, 61.80%। আচ্ছা, এটাও প্রশ্ন আসে, এসটি পপুলেশন, শিডিউল ট্রাইব পপুলেশন সবচেয়ে কোন রাজ্যের ক্ষেত্রে বেশি? সেটা হচ্ছে মিজোরাম। এবং আমরা ওই মোট যে বনভূমির যে সেন্সাস, যেটা 2019-এর যেটা লেটেস্ট যেটা এসেছে, সেটা কিন্তু বনভূমির যে পার্সেন্টেজ সেটা কিন্তু মিজোরামে সবচেয়ে বেশি। মোট এলাকার তুলনায় যে বনভূমির পরিমাণ সেটা মিজোরামে সবচেয়ে বেশি। সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার। 2001-এ পশ্চিমবঙ্গ ছিল, বিহার 2011-তে 1 নম্বরে এসছে পপুলেশন ডেন্সিটি, এবং 2 নম্বরে কিন্তু পশ্চিমবঙ্গ, এটা মনে রাখতে হবে। ইন্ডিয়া হ্যাজ এন্টার্ড থার্ড ফেজ অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন। তো ডেমোগ্রাফিক ট্রানজিশন হচ্ছে একটা মডেল, জিওগ্রাফির ক্ষেত্রে রয়েছে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। অর্থাৎ জনবিবর্তন কিভাবে হয়, একটা নির্দিষ্ট নিয়ম আছে। কোনো একটা দেশে প্রথমে জনসংখ্যার হার অত্যন্ত বেশি থাকে এবং মৃত্যুর হার অত্যন্ত বেশি থাকে, উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার। তার পরবর্তী পর্যায়ে দেখা যায় জন্মহার
এর তুলনায় মৃত্যুহার কিন্তু কমেছে, কিছুটা কমেছে। জন্মহার মোটামুটি একই রয়েছে, মৃত্যুহার কমেছে। এর পরবর্তী পর্যায়ে দেখা যায় জন্মহার মৃত্যুহার দুটোই কমেছে যথেষ্ট পরিমাণে। এরপর দেখা যায় মৃত্যুহারের তুলনায় জন্মহার কিন্তু অনেক বেশি কমে গেছে। তো এরকম স্টেজ দেখা যায়, বিভিন্ন বিভিন্ন স্টেজ দেখা যায়, বিভিন্ন ভৌগোলিক বিভিন্ন স্টেজ বলেছেন, কেউ 4টে বলেছেন, কেউ 5টা বলেছেন। যাই হোক, সেটা আমরা ডিটেলসে এখানে যাওয়ার প্রয়োজন নেই। শুধু আমাদের এটা মনে রাখতে হবে যে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি রয়েছে একটা, সেখানে জনবিবর্তনের কথা বলা হয়। এবার কোন দেশ কোন পর্যায়ে রয়েছে সেটা বলা হয়। প্রাচীন যে দেশগুলো, যেগুলো একেবারে অনুন্নত দেশ, আফ্রিকার বিভিন্ন দেশ এই প্রথম পর্যায়ে রয়েছে। দ্বিতীয় পর্যায়ে উন্নয়নশীল দেশগুলো রয়েছে। দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের মাঝে ভারতবর্ষ ছিল, বর্তমানে তৃতীয় পর্যায়ের দিকে প্রবেশ করেছে। তো ইন্ডিয়াকে বলা যায় যে থার্ড স্টেজ অফ ডেমোগ্রাফিক ট্রানজিশনে রয়েছে। আবার এটা কোথাও কোথাও কিন্তু ওই দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মাঝে যদি বলা হয়, সেটাও কিন্তু ঠিক, পুরোপুরি তৃতীয় পর্যায়ে যেতে পারেনি। তো যাই হোক, ম্যাক্সিমাম হিউম্যান পপুলেশন বিলং টু হচ্ছে মঙ্গোলয়েড পিপল, অর্থাৎ এটা সারা বিশ্বের জনসংখ্যার কথা বলেছে। মঙ্গোলয়েড অর্থাৎ যারা কিন্তু ওই যেটাকে আমরা চাইনিজ টাইপ বলি, ওই যে রেস যেটাকে বলা হয়, যে জাতি যতগুলো রয়েছে পৃথিবীর ক্ষেত্রে, তো সেটা মঙ্গোলয়েড সবচেয়ে বেশি। 6টা রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে। ভারতীয় মঙ্গোলয়েড দেখতে পাওয়া যায় উত্তর পূর্বের রাজ্যগুলোতে, নর্থের যে রাজ্যগুলোতে, সেখানে মঙ্গোলয়েড জনসংখ্যা দেখতে পাওয়া যায়। মূলত যেটা আমরা চীনের কথা বলে থাকি, তো সেটা হচ্ছে সবচেয়ে বেশি, কারণ চীনের জনসংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি, সেই জন্য মঙ্গোলয়েডের পরিমাণটাই বেশি। টোটাল এসটি পপুলেশনের ক্ষেত্রে হাইস্ট কোনটা? মধ্যপ্রদেশ। পার্সেন্টেজ হিসেবে মিজোরাম, মধ্যপ্রদেশে বেশি হচ্ছে। হাইয়েস্ট টোটাল শিডিউল কাস্ট পপুলেশন হচ্ছে উত্তরপ্রদেশে বেশি। হাইয়েস্ট পার্সেন্টেজ অফ এসটি কোথায় বেশি? লাক্ষাদ্বীপ। অর্থাৎ এটা যদি আমরা কেন্দ্রশাসিত অঞ্চল দেখি, তাহলে এসটি সবচেয়ে বেশি লাক্ষাদ্বীপে রয়েছে এবং এসসি সবচেয়ে বেশি রয়েছে পাঞ্জাবে, কিন্তু যদিও এটা রাজ্য হিসেবে ধরা যাচ্ছে পার্সেন্টেজ হিসেবে। তো এই বিষয়টা মনে রাখতে হবে, এটা কিন্তু পার্সেন্টেজ হিসেবে দেখানো আছে, আর এটা টোটাল হিসেবে দেখানো আছে। হিউম্যান রিসোর্সের কোয়ালিটি সবচেয়ে কোথায় কম? উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান। নেক্সট, দক্ষিণ ভারতের যে ট্রাইব সাদার্ন ইন্ডিয়াতে, সেটা হচ্ছে প্রোটো অস্ট্রালয়েড, অর্থাৎ ওই যে জাতির বিভাগের কথা বলছিলাম, তো সেই প্রোটো অস্ট্রালয়েড যে শ্রেণীবিভাগ, সেটা কিন্তু দক্ষিণ ভারতে দেখতে পাওয়া যায়। তো মঙ্গোলয়েড নর্থে, মঙ্গোলয়েড, এবং দক্ষিণ ভারতে প্রোটো অস্ট্রালয়েড দেখতে পাওয়া যায়। দ্য অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ রেট অফ ইন্ডিয়াস পপুলেশন ফর 2001-11, এটা হচ্ছে 1.2%। খুব গুরুত্বপূর্ণ, অ্যাভারেজ, কিন্তু অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ রেট মনে রাখতে হবে, বছরে প্রতি বছরে কতটা বৃদ্ধি পেয়েছে? 1.2% বৃদ্ধি পেয়েছে। আর অ্যাজ এ হোল কত? 17.04%, কিন্তু যেটা আমরা প্রথমেই দেখেছি, 17.04 না, 64, 17.64%। আর অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে 1.2%। তো খুব সাবধানে প্রশ্নটা লক্ষ্য করে তবে অ্যান্সার করতে হবে। তো সেক্সেস অফ ইন্ডিয়া ইন সেন্সাস 2001, 940, যেটা সরাসরি আমরা বলেছি যে 940। ফিমেল লিটারেসি হাইস্ট কেরালাতে, মিজোরামে সবচেয়ে লোয়েস্ট, কেরালা এবং মিজোরাম প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে। লোয়েস্ট হচ্ছে বিহার আর রাজস্থান। সবচেয়ে জনবৃদ্ধি হয়েছিল এই দুটো বছরে, 1961 থেকে 71। এর মধ্যে জনসংখ্যার বৃদ্ধি কিন্তু সবচেয়ে বৃদ্ধির হার বেশি ছিল, রেট অফ ইনক্রিজ অফ পপুলেশন, বৃদ্ধির হার বেশি ছিল 1961 থেকে 71 মধ্যে। তো এর সাথে সবুজ বিপ্লবের একটা সম্পর্ক রয়েছে। সবুজ বিপ্লব পড়ানোর সময় বলেছি যে সবুজ বিপ্লবের সাথে কিন্তু জনবৃদ্ধির একটা সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ খাদ্যের সুরক্ষা যখন এসেছে, জনসংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এর আগে কিন্তু প্রচুর এরকম দেখা যেত, দুর্ভিক্ষ, প্রচুর, প্রায়শই দুর্ভিক্ষ, ইংরেজ আমলে প্রায় প্রচুর দুর্ভিক্ষ দেখা যেত, বাংলাতে তো ছিলই। তো এই সমস্ত কারণে, খাদ্যের অভাবের কারণে প্রচুর মানুষ মারা যেতেন। তো সেই খাদ্য সুরক্ষা আসার পর মৃত্যুহার কমে যায়, ফলে জন্মহার কিন্তু বেড়ে গেছিল অনেক পরিমাণে। মনে রাখতে হবে সালটা 61 থেকে 71 মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি দেখা গিয়েছিল। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী ভারত কিন্তু মধ্যবর্তী দেশগুলোর মধ্যে পড়ে। হিউম্যান ডেভেলপমেন্ট ইউএনডিপি পাবলিশ করে, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম পাবলিশ করে, এইচডিআই, সেই অনুযায়ী কিন্তু ভারত পড়ে
মিডিয়াম রেঞ্জে, মধ্যবর্তী পর্যায়ে। মোট জনসংখ্যা অনুযায়ী রাজ্য যদি দেখা যায়, উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি 19.9 কোটি, এবং দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র 11.2 কোটি। লোয়েস্ট পপুলেশন রয়েছে সিকিমে 6.10 লাখ, মিজোরামে রয়েছে 10.9 লাখ। অর্থাৎ আমরা যদি উত্তর পূর্বের রাজ্যগুলোতে দেখি, সেখানে দ্বিতীয় স্থানে রয়েছে মিজোরাম। হাইয়েস্ট ফিমেল রেশিও কেরালা 1084, অত্যন্ত ভালো অবস্থায়, অর্থাৎ পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেশি কেরালাতে। তামিলনাড়ু দ্বিতীয় স্থানে রয়েছে 996। লোয়েস্ট কোথায়? হরিয়ানাতে, আমরা আগেই জেনেছি, এবং জম্মু কাশ্মীরে কিন্তু তারপরে 879, অর্থাৎ আমাদের সারা দেশের 940, হরিয়ানাতে 879, অত্যন্ত কম। হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি বিহারে আমরা জেনেছি, দ্বিতীয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল 1029, আর বিহারে হয়েছে 1129, অনেক বেশি। লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি অরুণাচল প্রদেশ 17, এবং মিজোরাম হচ্ছে 52। আচ্ছা, ট্রাইবদের সম্বন্ধে কিছু এখান থেকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করা হয়। নীলগিরিতে টোডা থাকে। হাইয়েস্ট আরবান স্টেট হচ্ছে গোয়া, খুব গুরুত্বপূর্ণ এটাও। আরবান পপুলেশন সবচেয়ে বেশি কিন্তু গোয়াতে। নেগেটিভ পপুলেশন গ্রোথ দেখা গেছে নাগাল্যান্ডে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। জনসংখ্যা কমে গেছে, নেগেটিভ পপুলেশন গ্রোথ, অর্থাৎ 2001-এ যে জনসংখ্যা ছিল 11-তে কমে গেছে, সেটা হচ্ছে নাগাল্যান্ডে। আর হাইয়েস্ট সেক্স রেশিও যদি কেন্দ্রশাসিত অঞ্চল দেখা যায়, সেটা কিন্তু পুডুচেরি। লোয়েস্ট হচ্ছে দমন অ্যান্ড দিউ, যদিও দাদরা নগর হাভেলি বর্তমানে এক হয়ে গেছে। তো যাই হোক, এটা 2011 ডেটা। হাইয়েস্ট লিটারেসি রেট লাক্ষাদ্বীপ, লোয়েস্ট লিটারেসি রেট দাদরা নগর হাভেলি। তো এটা কিন্তু ওই কেন্দ্রশাসিত অঞ্চল আলাদা করে জিজ্ঞাসা করা হয়, তো সেটা কিন্তু জানতে হবে। এবং আরবান পপুলেশন এখানে 31%, আর রুরাল পপুলেশন কিন্তু 68%। তো এই ডেটাটাও গুরুত্বপূর্ণ। তো আর ওয়েস্ট বেঙ্গল থেকে দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। কৃষিযোগ্য জমির পরিমাণ সবচেয়ে বেশি কিন্তু উত্তর দিনাজপুরে। এটা এর সাথে গুরুত্বপূর্ণ নয়, প্রোডাকশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। যখন প্রোডাকশন আমরা দেখব, ইন্ডাস্ট্রি, তখন বিভিন্ন এগ্রিকালচার ইন্ডাস্ট্রি দেখব, তখন এই ডেটাটা আসছে। তো এখানে আমাদের ডেমোগ্রাফি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটা যেগুলো পরীক্ষাতে এসে থাকে, সেগুলো দেওয়া রয়েছে। তো এখানে ডেটাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখনও পর্যন্ত এটা রিলেভেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আগেই জেনেছি। সুতরাং এটা আমাদের খুব ভালো করে জানতে হবে। তো আজকে এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।